সুপ্রিয় চাষী ভাই সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব ধান চাষের যেই স্প্রেগুলো আমরা করতেছি এই স্প্রেগুলোর সাথে আমরা বোরন সার মিশিয়ে কিভাবে স্প্রে করব। আর এই বোরন সার মিশিয়ে স্প্রে করলে কি লাভ, এই যেই স্প্রেগুলো আমরা এই মুহূর্তে করতেছি এই স্প্রেগুলোর সাথেই এই বোরনটা মেশানো যাবে কিনা, মেশালে আমরা কি পরিমাণে মেশাবো। চাষি ভাইরা আমরা যারা ধান চাষ করছি তাদের ম্যাক্সিমাম ধান চাষিদের ধান বর্তমান প্রোডাক্টিভ স্টেজে আছে, অর্থাৎ এই সময়টিতে কিন্তু ধানগুলো শীষ গঠন করতেছে তাদের গর্ভাবস্থায় বা গর্ভে, এই সময়টিতে শীষ গঠন হচ্ছে ধানের। তো আমরা জানি উদ্ভিদের প্রধানত 17টি খাদ্য উপাদান রয়েছে। এর মধ্যে কিছু কিছু খাদ্য উদ্ভিদ প্রাকৃতিক উপায়ে পেয়ে থাকে, আবার কিছু কিছু খাদ্য উদ্ভিদকে সরবরাহ করা লাগে। এর মধ্যে কিছু কিছু খাদ্য আছে যেটিকে বেশি পরিমাণে লাগে, আবার কিছু কিছু খাদ্য আছে যেটি কম পরিমাণে লাগে। যেই খাদ্যগুলোকে বেশি পরিমাণে লাগে সেই খাদ্যগুলোকে আমরা বলতেছি মুখ্য পুষ্টি উপাদান, যেই খাদ্যগুলোকে কম পরিমাণে লাগে সেই খাদ্য উপাদানগুলোকে বলতেছি আমরা গৌণ পুষ্টি উপাদান। তো এই গৌণ পুষ্টি উপাদানের মধ্যে বোরন একটি অন্যতম। আর এই বোরন কাজ করে হচ্ছে দানা ফসলের দানা গঠন করে। দানা ফসলের দানা পূর্ণ গঠন করাই হচ্ছে বোরনের কাজ। তাছাড়াও বোরন শীষের দানা গঠন করে, ফসল ঝরা রোধ করে, ফুল পরাগায়নে সহায়তা করে। তো এই সব কয়টারই কিন্তু প্রয়োজন আছে যারা আমরা ধান চাষ করছি। এই সময়টি আর কিছুদিন পরে যেই ফুলগুলো বাইর হবে ধানের, সেই ফুলগুলো যদি সঠিকভাবে পরাগায়ন হতে পারে তাহলে চিটা পড়ার সম্ভাবনা থাকবে না। নিয়ে এই বোরনের প্রধান কাজ হচ্ছে দানা গঠন করা। এখন আমরা যেই ধানগুলো চাষ করছি এই ধানগুলোর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম যেটি দেখি সেটি হচ্ছে যে শীষের নিচের দিকে অনেকগুলো ধানে দানা কিন্তু হয় না, দানা পুষ্ট দানা হয় না, যার ফলে আমরা অনেকগুলো ধানের মধ্যে চিটা পাই এবং শেষমেশ দেখি যে আসলে ফলনের কিন্তু আমরা মারাত্মকভাবে কম পাই। তো এইগুলোর যে এর যে সমস্যাটি, এর যে অভাবটি, এর যে খাদ্যের ঘাটতিটি, সেটি সাধারণত বোরনের কারণে হয়ে থাকে। তো আমরা যদি এই বোরনটাকে সরবরাহ করতে পারি, এই বোরনটা প্রয়োগ করতে পারি, তাহলেই কিন্তু এই সমস্যাটি থাকবে না। তো অনেক ক্ষেত্রে আমরা প্রথম পর্যায়ে বোরন প্রয়োগ করি না কিংবা কোনোভাবে মিস্টেক হয়ে যায়। তো এই বোরন আমরা ব্যবহার করতে পারবো যেভাবে, সেটি হচ্ছে এই সময়টিতে এসে, যেই সময়টিতে আর কিছুদিন পরেই আমাদের ধানগুলো বাইর হবে, শীষগুলো বাইর হবে, তো এই সময়টিতে এসে কিন্তু আমরা মাজরা পোকা ও ছত্রাকজনিত রোগের কারণে দুই একটা স্প্রে দিয়ে থাকি। তো এই সময়টিতে অনেক চাষি ভাইরাই স্প্রে করতেছেন। তো এই স্প্রেগুলোর সাথেই আমরা যদি এই বোরনটা মিশিয়ে স্প্রে করি তাহলেই কিন্তু আমাদের এই কাজটি। এখন কথা হচ্ছে আমরা যে স্প্রেগুলো দিচ্ছি এই স্প্রেগুলোর সাথে বোরন মিশিয়ে স্প্রে করা যাবে কিনা। আপনারা অনায়াসে যে স্লো বোরনগুলো আছে 20% অথবা 17% বা 12% বোরাক্স, তো এইরকম যতগুলো বোরন স্প্রে করা যায় যে কোনো কোম্পানির, আপনারা সেই বোরনগুলো স্প্রে করতে পারবেন। সেই ক্ষেত্রে অর্থাৎ স্লো বোরন যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা 10 লিটার পানিতে 7 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন এই স্লো বোরন। তাছাড়া যদি বোরাক্স হয়ে থাকে, বোরাক্সগুলো 12% হয়ে থাকে, বোরাক্স হলে আপনারা পার লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এখন কথা হচ্ছে আমরা যেই স্প্রেগুলো করতেছি এই স্প্রেগুলোর সাথেই কি আসলে স্প্রে করা যাবে কিনা। এখন আমরা সাধারণত ছত্রাকনাশক এবং কীটনাশক একই সাথে স্প্রে করতেছি। তো এই ছত্রাকনাশক এবং এই ছত্রাকনাশকগুলোর মধ্যে সাধারণত 3 শ্রেণীর ছত্রাকনাশক থেকে থাকে। তার মধ্যে একটি হচ্ছে ট্রাজল শ্রেণীর, একটি স্ট্রোবিলিন শ্রেণীর এবং একটি কপার ভিত্তিক সালফার শ্রেণীর। তো আপনারা এই 3 শ্রেণীর মধ্যে আপনারা 2 শ্রেণীর সাথে বোরন মিশিয়ে স্প্রে করতে পারবেন। এই 2 শ্রেণীর মধ্যে একটি হচ্ছে ট্রাজল শ্রেণীর, অপরটি হচ্ছে স্ট্রোবিলিন শ্রেণীর। তো এই ট্রাজল শ্রেণীর হচ্ছে যেমন টেবুকোনাজল, ডাইফেনোকোনাজল, সিপ্রোকোনাজল, এবং স্ট্রোবিলিন শ্রেণীর যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ইজেক্সট্রোবিন, ট্রাইফ্লুএক্সট্রোবিন। তো এই শ্রেণীটা হচ্ছে আসলে স্ট্রোবিলিন শ্রেণীর। তো আমরা সাধারণত যে বেশি যেইগুলো ব্যবহার করতেছি সেইগুলোর মধ্যে অনেকে মুনজল ব্যবহার করতেছি, যেটাতে এজেক্সট্রোবিন আছে 20% এবং ডাইফেনোকোনাজল আছে 12.5%। আবার আমরা
এমিস্টার টপ ব্যবহার করতেছি, এমিস্টার টপেও এজোএক্সট্রোবিন আছে 20% এবং ডাইফেনকোনাজল আছে 12.5%। পাশাপাশি আমরা অনেকে নাটিভো ব্যবহার করতেছি, অনেকেই ফরেভার ব্যবহার করতেছি। এই ফরেভারেও ট্রাইফ্লুএক্সট্রোবিন প্লাস হচ্ছে টেবুকোনাজল আছে। নাটিভো আমরা ব্যবহার করতেছি, এই নাটিভোতে টেবুকোনাজল এবং ট্রাইফ্লুএক্সট্রোবিন আছে। তো এই টেবুকোনাজল এবং ট্রাইফ্লুএক্সট্রোবিন পাশাপাশি এজোএক্সট্রোবিন প্লাস ডাইফেনকোনাজল এই গ্রুপেরই কিন্তু ঘুরে ফিরে আমরা ছত্রাকনাশকগুলো ব্যবহার করতেছি। তো বলে রাখি যে যেই শ্রেণীর ছত্রাকনাশকগুলো আমরা সাধারণত সচরাচর ব্যবহার করতেছি, এই শ্রেণীর ছত্রাকনাশকগুলোর সাথে কিন্তু আপনারা বোরন মিশিয়ে স্প্রে করতে পারবেন। তাহলে যাবে না কোনগুলোতে? যাবে না হচ্ছে কপার অক্সিক্লোরাইড, ব্লু অক্সিক্লোরাইড, এই ধরনের যে ছত্রাকনাশকগুলো আছে এইগুলোতে যাবে না। যেমন অক্সিজেপে যাবে না, কপার অক্সিক্লোরাইডে যাবে না, এই ধরনের যেগুলো আছে কুপ্রোয়ারভিটের সাথে যাবে না। এই ধরনের ছত্রাকনাশকগুলো অর্থাৎ কপার ভিত্তিক ছত্রাকনাশক যেগুলো আছে এগুলোতে যাবে না। তাছাড়াও যেটি আপনারা নির্দেশিকা দেখবেন, যদি কোনো ছত্রাকনাশকের গায়ে, কোনো বালাইনাশকের গায়ে লেখা থাকে ডু নট মিক্স মাইক্রোনিউট্রিয়েন্ট কিংবা ডু নট মিক্স মাইক্রোনিউট্রিশন, এই ধরনের যদি কিছু লেখা থাকে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন না। তারপরেও সতর্কতা হচ্ছে, আপনারা প্রথম পর্যায়ে যদি এরকম আপনাদের কোনো সন্দেহ থেকে থাকে যে মিক্স করলে কোনো রকম হবে কিনা, সেই ক্ষেত্রে আপনারা প্রথম পর্যায়ে অল্প করে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অল্প একটি পাত্র একই জায়গায় দিয়ে দেখতে পারেন দ্রবণ ভেঙে যাচ্ছে কিনা, কি জমাট বাঁধতেছেন কিনা। যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে করবেন না। তবে সাধারণত আমরা যতগুলো এই ছত্রাকনাশক ইদানিং ব্যবহার করতেছি এইগুলোর সাথে আমরা বোরনটা ব্যবহার করতে পারবো। তাই আমার পক্ষ থেকে চাষি ভাইদের কাছে অনুরোধ থাকবে, যারা লাস্ট পর্যায়ে, এই পর্যায়ে এসে যেই প্রোডাক্টিভ স্টেজে অর্থাৎ এই শীষ গঠন পর্যায়ে এসে আর কিছুদিন পর দানা শীষগুলো বাইর হবে, এই পর্যায়ে এসে যারা স্প্রে করবেন অবশ্যই পার বিঘায় 20 থেকে 30 টাকা খরচ করে একটি বোরন এনে স্প্রে করবেন। তাহলে এই বোরন হচ্ছে যখনই আপনি স্প্রে করবেন তখন দেখবেন যে এই যে ধানের যে নিশান পাতাটা আছে, অর্থাৎ এই যে যেই পাতাটা নিয়ে শীষ বাইর হয়েছে, এই পাতাটা কিন্তু যদিও হেলা থাকে তাহলে এই পাতাটাও কিন্তু শক্তিশালী হবে। তো এই পাতা যখন শক্তিশালী হয়ে থাকবে, একেবারে খাড়া হয়ে থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ধানগুলো আছে, এই শীষগুলো আছে, শেষ পর্যন্ত তাকে খাদ্য সরবরাহ করবে হচ্ছে এই পাতাটি। তো দর্শক বন্ধুরা, বলতে বলতে অনেক কিছু হয়ে গেল ছোট্ট একটি টপিক নিয়ে। আমি যদিও চেষ্টা করি যে আসলে কথাগুলো শর্ট করার জন্য, এটা হয়তোবা আমার কি বলবো যে আমার অত দূরে আসলে এক্সপিরিয়েন্স এখনো নাই যে বড় একটা জিনিসকে ছোট করে বলবো। তো আস্তে আস্তে চেষ্টা করব হওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।